1971 সালের মহান মুক্তিযুদ্ধের বিজয়ের মাধ্যমে আমরা পেয়েছি একটি স্বাধীন বাংলাদেশ। 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এসেছে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ। 71-এর মহান মুক্তিযুদ্ধ, 90-এর গণ আন্দোলন ও 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান সহ প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামে নারীদের ছিল দৃঢ় কণ্ঠ ও সাহসী ভূমিকা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও সেই বাস্তবতা ভিন্ন নয়। লক্ষ লক্ষ নারী ভোটার, বিশেষ করে তরুণীরা এবারই প্রথমবার ভোট দিতে যাচ্ছেন। ভোট শুধু একটি ব্যালট নয়, এটা তাদের মতামত, তাদের স্বপ্ন এবং দেশের ভবিষ্যৎ নিয়ে তাদের অবস্থানের প্রকাশ। সকলকে স্বাগত জানাই প্রথম ভোটের এই বিশেষ পর্বে। আপনাদের সঙ্গে আছি আমি ফেরদৌসী আহমেদ চৌধুরী, আর আমার সঙ্গে আছে এক ঝাঁক তরুণী যারা প্রথমবার ভোট দিতে যাচ্ছেন। আজ আমরা শুনব নারীদের চোখে আগামীর বাংলাদেশ। একজন নারী ভোটার হিসেবে তারা কিভাবে দেখছেন নির্বাচনকে, কিভাবে তারা প্রস্তুত হচ্ছে তাদের প্রথম ভোট দেওয়ার জন্য। এইসব প্রশ্নের উত্তর এবং মতামত প্রকাশের জন্য আমাদের সঙ্গে আজ উপস্থিত আছেন বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব জনাব মোহাম্মদ রশিদ মিয়া। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আমন্ত্রিত অতিথিকে। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে প্রথম ভোট অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আমরা এবার আপনাদের সাথে পরিচয় করে দেব তরুণীদের সাথে যারা এই প্রথমবার ভোট দিতে যাচ্ছেন। আমরা তাদের মুখ থেকে শুনবো তাদের পরিচয়। আমি জান্নাতুল ফেরদৌসী, আইনজীবী, ঢাকা জজ কোর্টে আছি। আমি নুসরাত জাহান মৈত্রী, শিক্ষার্থী, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। আমি ফারজান আক্তার বৃষ্টি, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি তানজিলা আফসানা, শিক্ষার্থী, রাজশাহী কলেজ, রাজশাহী। আমি মারুফা খাতুন, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি ইফাত মার্জানা মাহদিয়াত খান, শিক্ষার্থী, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। তরুণী ভোটাররা যদি সক্রিয়ভাবে অংশগ্রহণ করে ভোট কেন্দ্রে বা ভোট দিতে যদি স্বতঃস্ফূর্তভাবে যায়, তাহলে একটা ইতিবাচক প্রভাব পড়তে পারে। আপনি কিভাবে দেখেন? আপনি জানেন যে বাংলাদেশে 12,77,00,000 ভোটার রয়েছে। এর মধ্যে 6,28,00,000 নারী ভোটার, প্রায় অর্ধেক 49%-এরও উপরে। এই নারী ভোটারের অংশগ্রহণ ছাড়া নির্বাচন আসলে কোনোভাবেই অর্থবহ হবে না এবং হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে নারী ভোটারদেরকে কেন্দ্রে আনার জন্য এবং নির্ভয়ে তারা যাতে ভোট দিতে পারে আমরা নানান উদ্যোগ গ্রহণ করেছি। বিভিন্ন মিনিস্ট্রি যারা প্রচার করছে নির্ভয়ে নির্বিঘ্নে নারী ভোটাররা এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে আসবেন এবং উৎসবমুখর পরিবেশে তারা ভোট দিবেন, এটা আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে আশা করি। আমি এবার আসছি আমাদের আজকে তরুণীদের কাছে। আপনার কাছে জানতে চাই যে আপনি যে প্রথম ভোট দিচ্ছেন, আপনার অনুভূতিটা কি এবং আপনি আসলে কি স্বতঃস্ফূর্ত প্রথম ভোটে অংশগ্রহণ করার ব্যাপারে? আমার জীবনে এটি প্রথম ভোট। ভোটার হিসেবে আমি খুবই আনন্দিত যে আমি দেখেছি বিগত সময়ে আমরা যারা তরুণরা আছি তারা ভোট দিতে গিয়ে দেখেছি যে তাদের ভোট আসলে নেই, ভোট হয়ে গেছে। তাই ওই জায়গা থেকে এই পর্যায়ে আজকে আমরা যখন দেখতে পাচ্ছি যে আমরা ভোট দিতে পারবো, আমাদের জন্য এরকম সুন্দর একটি পরিবেশ তৈরি হচ্ছে। প্রথম ভোটার হিসেবে আমি আসলে খুবই আনন্দিত যে একটু উৎসব মুখর পরিবেশে আমি আমার ভোটাধিকারটি প্রয়োগ করতে পারবো। এবারে প্রথম ভোট দিতে যাচ্ছেন আপনারা, কেমন অনুভূতি আপনাদের কাছে, কেমন লাগছে, ফিলিংসটা কেমন যে আপনারা ভোট দিতে যাচ্ছেন বা আপনাদের জন্য কীরকম অনুভূতি তৈরি হচ্ছে? ছোটবেলায় দেখেছি যে বাবা মার সাথে যে অনেক উৎসবমুখর পরিবেশে ভোট হয়, কিন্তু আমরা কিন্তু সেই সুযোগটা পাই না যে আমরা প্রথমবার ভোট দিব। তো এইবার আমার মনে হচ্ছে যে একটা সুন্দর এবং সুষ্ঠু ভোট হবে এবং সব দলের একটা অংশগ্রহণমূলক ভোট আমরা দেখতে পাবো। তো সেক্ষেত্রে বলতে চাই যে আমার প্রথম ভোট হিসেবে আমার খুব ভালো লাগবে যে ভোট কেন্দ্রে যে ভোট দিতে পারবো সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে। আর কেউ কি এই ব্যাপারে কিছু বলবেন? আমি মনে করি যে প্রত্যেকটা গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের কাছে এটা একটা ক্ষমতা যেটা ভোট হিসেবে আসে। তো প্রথমবার এই ক্ষমতাটা আমার কাছে চলে আসছে, যেখানে আমি একটা সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাচ্ছি যে আগামীতে কারা দেশটাকে শাসন করবে, কিভাবে রাষ্ট্রটা তারা চালাবে। তো এই সুযোগটা আমার কাছে আসছে এবং প্রথমবারের মতো আমি সেটা প্রয়োগ করছি। এই বিষয়ে আমি আসলে অনেক বেশি এক্সাইটেড। এবারে আমরা ডান সাইড থেকে একজন তরুণীর কথা শুনবো, তার অনুভূতি। আসলে ভোট দেওয়ার মাধ্যমে আমরা সরাসরি রাষ্ট্র গঠনে অংশ নিচ্ছি, কারণ ভোট দেওয়ার মাধ্যমে আমি যে আমার একটা মৌলিক অধিকার সেটা প্রতিষ্ঠা করছি এবং আমি এমন একজনকে নির্বাচন করতে যাচ্ছি যে আগামী 5 বছর আমার রাষ্ট্র গঠনে অংশ নেবে এবং আমার যে আশাগুলো বা আমি যেই জিনিসগুলো চাই আমার রাষ্ট্র থেকে সেগুলো সে পূরণ করবে। তাই প্রথম নির্বাচন আমার জন্য খুবই আনুষ্ঠানিক একটা ব্যাপার এবং আমার জন্য এটি খুবই আনন্দদায়ক একটা ব্যাপার। আসলে আমি আরেকটি প্রশ্ন করতে চাইছি যে এই যে নারী হিসাবে ভোট দেওয়ার ক্ষেত্রে ভোট কেন্দ্রে গিয়ে আপনি ভোট দেওয়ার ব্যাপারে কি কি চ্যালেঞ্জ মনে করেন?
আমার কাছে মনে হয় বিগত বছরগুলোতে আমি যেটা দেখেছি, ভোটের আগে বলি বা ভোটের দিন বলি কিছু অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। তাই আমি চাই যে এইবার এমন কোনো পরিস্থিতি না হোক, নারী হিসেবে হোক বা একজন মানুষ হিসেবে হোক। আমি একটা নিরাপত্তা অবশ্যই চাচ্ছি, যাতে আমি সুষ্ঠুভাবে আমার ভোটটা দিতে পারি। এবার আমি এই পাশে আসছি, আপনারা নারী হিসাবে কি কোনো চ্যালেঞ্জ দেখছেন ভোট দেওয়ার ব্যাপারে? এআই জেনারেটেড যে কোনো নারীর হ্যারাসমেন্টমূলক ছবি পোস্ট করা হলো বা ভিডিও ছড়ানো হলো, যেগুলো দেখে আমরা যারা ভোটার, তরুণ ভোটাররা আছে বা নারীরা আছে, তারা কিন্তু বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক আমাদের মধ্যে একটা ভয় বা ভীতি কাজ করতে পারে। সেক্ষেত্রে আমরা তো ভোট কেন্দ্রে নাও যেতে পারি, সেক্ষেত্রে নির্বাচন কমিশন কি ধরনের ব্যবস্থা নিয়েছে? অনেক সুন্দর প্রশ্ন, আপনার মতামত জানতে চাচ্ছি আমরা। এই ধরনের ডিসইনফরমেশন, মিস ইনফরমেশন কন্ট্রোল করা, এআই জেনারেটেড ফেক ভিডিও মনিটর করা এবং কন্ট্রোল করার জন্য আমরা একটি সেন্ট্রাল কমান্ড টিম আমরা গঠন করেছি, যেখানে বিটিআরসি, এনটিএমসি সহ সকল সংস্থাকে একত্রিত করে একটি সেন্ট্রাল একটি মনিটরিং টিম গঠন করা হয়েছে। যখনই কোনো এই ধরনের ডিসইনফরমেশন, মিস ইনফরমেশন, এআই জেনারেটেড ভুয়া বা অপতথ্য যখন ছড়িয়ে পড়বে, সাথে সাথে সেটাকে ফ্যাক্ট ফাইন্ডিংয়ের মাধ্যমে শনাক্ত করে তড়িৎ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং অবশ্যই তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নির্বাচন কমিশন নিশ্চিত করবে। আমরা যারা নারীরা আছি কতটা স্বাচ্ছন্দ্যে ভোট কেন্দ্রে যেতে পারবো, সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর কতটুকু ব্যবস্থা নেওয়া হয়েছে নির্বাচন কমিশন থেকে? যারা বয়োজ্যেষ্ঠ আছে, যারা মধ্যবয়সী আছে, অনেক সময় যারা গ্রামে থাকে, তারা কিন্তু এই ধরনের বিষয়গুলো জানতে পারে না, তখন তারা কিভাবে এই কাজটা করতে পারবে? আপনারা কোনোভাবে ব্যবস্থা নিয়েছেন কিনা? তফসিল ঘোষণার পর থেকে আপনি জানেন যে বাংলাদেশের সকল নির্বাহী বিভাগের কর্তব্য হচ্ছে আপনার নির্বাচন কমিশনকে সহায়তা করা। আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সকল বাহিনী এখন নির্বাচন কমিশনের অধীনে কাজ করছে। নির্বাচন কমিশন ইতিমধ্যেই সকল বাহিনী প্রধানের সাথে অনেকবার বৈঠক করেছে এবং আপনারা জানেন তফসিল ঘোষণার পর থেকে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বেড়েছে এবং যেসব উচ্ছৃঙ্খল কর্মকাণ্ড হয় সেগুলো অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে এবং মাননীয় প্রধান নির্বাচন কমিশনার এবং মাননীয় নির্বাচন কমিশনার এবং আমাদের সিনিয়র সচিব মহোদয় বারবার মিডিয়ার মাধ্যমে, সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীকে এবং ভোটারদেরকে আশ্বস্ত করেছেন যে এই নির্বাচনে মিনিমাম লেভেলে কোনো ধরনের অসঙ্গতি পরিলক্ষিত হলে সাথে সাথে তড়িৎ ব্যবস্থা গ্রহণ করার জন্য। এবং আমরা দেখেছি যে এ পর্যন্ত যতগুলো আমাদের কাছে অভিযোগ এসেছে এবং আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি, আমরা সাথে সাথে অভিযোগগুলো আমলে নিয়েছি এবং ব্যবস্থা গ্রহণ করেছি। আপনারা জানেন যে মাঠে সার্বক্ষণিক সশস্ত্র বাহিনী মোতায়েন রয়েছে উইথ ম্যাজিস্ট্রেসি পাওয়ার, সাথে আমাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা নিয়োজিত রয়েছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছে, পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনীর সকল পর্যায়ের সদস্য নিয়োজিত রয়েছে। এখন আপনাকে আর জানানোর প্রয়োজন পড়বে না, ওনারা জেনে সাথে সাথে তড়িৎ ব্যবস্থা গ্রহণ করছে এবং করবে। আমরা দেখেছি বিগত সরকারের আমলে বিভিন্ন ঘটনার কারণে মানুষজন ভোট কেন্দ্রে যেতে অনুৎসাহিত হচ্ছে বা নিরুৎসাহিত হচ্ছে। তো এইবার যেহেতু আমরা আশা করছি যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখতে পাবো, সেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করতে বা অংশগ্রহণ বৃদ্ধি করতে আপনারা কী ধরনের পদক্ষেপ গ্রহণ করছেন? ভোটারদেরকে আনার জন্য, কেন্দ্রে আনার জন্য আমরা নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছি। ধরেন আমরা রেডিও, টেলিভিশন, পত্র পত্রিকার মাধ্যমে, প্রচারের মাধ্যমে আমরা তাদেরকে সচেতন করছি ভোট কেন্দ্রে আসার জন্য, ভোট দেওয়ার গুরুত্ব সম্পর্কে বোঝাচ্ছি, ভোট কেন্দ্রে আসলে আপনারা কোনো প্রকার কোনো সমস্যায় পড়বেন না সেটা আমরা অ্যাসিওর করছি এবং অ্যাসিওর করব ভবিষ্যতে। এবং আমাদের রুট লেভেলেও অফিস আছে, আপনারা জানেন উপজেলা নির্বাচন অফিস আছে, জেলা নির্বাচন অফিস আছে, বিভাগে আঞ্চলিক নির্বাচন অফিস আছে। এই অফিসগুলো থেকেও আমরা মানুষকে সচেতন করছি এবং সরকারের অন্য অন্য যে অর্গানগুলো রয়েছে এই অর্গানগুলোকেও আমরা কাজে লাগাচ্ছি। মানুষের সমস্যা কোথায়? আস্থাহীনতা। আগে যেটা ছিল আস্থাহীনতা, কারণ প্রবলেম হতো, প্রবলেম হওয়ার পর মানুষ সেটা থেকে পরিত্রাণ পেত না। এখন যেটা হয়েছে, আমরা মানুষের আস্থা অর্জন করার জন্য আমরা দেখাচ্ছি যে হ্যাঁ অবশ্যই আমরা, আপনি কোনো অন্যায় ঘটলে সেখানে সেটা প্রতিরোধ ব্যবস্থা করা হবে এবং শাস্তিমূলক ব্যবস্থা করা হবে। মানুষের বিশ্বাস অর্জন, আস্থা অর্জনটা আমাদের জন্য খুবই জরুরি বিষয়। আমরা মনে করি মাননীয় কমিশনের নেতৃত্বে আমরা সেটা করতে পারছি বা করে চলেছি। মানুষ নির্বিঘ্নে এবং নির্ভয়ে কেন্দ্রে আসবে, উৎসবমুখর পরিবেশে ভোট দিবে এবং আনন্দঘন পরিবেশে তার বাড়িতে ফেরত যাবে। কি প্রশ্ন করবেন আপনি? আমরা সাধারণত জানি যে আমাদের ভোট কেন্দ্রগুলোতে অনেক বেশি ভিড় থাকে। আমাদের যে বোনরা
পর্দাশীল বোনরা নিকাব করে তাদের কিন্তু আমরা জানি যে ভোটারদের একটা লিস্ট থাকে, সেখান থেকে তার ছবি দেখে তাকে হচ্ছে শনাক্ত করা হয়। সেক্ষেত্রে কোনো কি আলাদা ব্যবস্থা আছে যেখানে গিয়ে সে অন্য একজন নারীর সামনে শুধুমাত্র তার ফেসটা রিভিল করবে এবং তার মাধ্যমে তাকে শনাক্ত করা যাবে কিনা? বাংলাদেশ নির্বাচন কমিশন ভোট কেন্দ্র যখন আমরা নির্বাচন করি তখন যতদূর সম্ভব পুরুষদের জন্য আলাদা ভোট কেন্দ্র এবং মহিলাদের জন্য আলাদা ভোট কেন্দ্র এটা আমরা করি। যদি সম্ভব না হয় আমরা নর্মালি 2000 থেকে 3000 4000 এরকম ভোটারের জন্য আমরা কেন্দ্র নির্বাচন করে থাকি। তো যেখানে দেখা গেল যে 2000 1000 পুরুষ 1000 মহিলা, সেখানে একটা কেন্দ্রই করতে হয়। সেখানে আপনার পুরুষের জন্য আলাদা লাইন থাকে, মহিলার জন্য আলাদা লাইন থাকে। একই যদি কেন্দ্র হয় পুরুষ মহিলা উভয়ের জন্য, সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করি মহিলাদের যারা ভোট নিবে অর্থাৎ ভোট গ্রহণকারী কর্মকর্তা সেখানে মহিলাদেরকে দায়িত্ব প্রদান করার জন্য। আপনাদের কাছে আবার আসছি আমি, সেটা হচ্ছে যে এবার নির্বাচনে আপনার কি ধরনের প্রার্থী চাচ্ছেন এবং আপনাদের নির্বাচিত প্রার্থীর কাছে আপনারা কি আশা করছেন? প্রথমত যে আশাটা থাকবে সেটা হচ্ছে তাকে সৎ হতে হবে। ইথিক্যাল যে ব্যাপারটা থাকে, তারা অনেক কমিটমেন্টে যায়, অনেক কিছুই বলে যেটা তারা ভবিষ্যতে করবে, বাট আমরা চাই যে সে সততার দিক থেকে তার 100% দেওয়ার চেষ্টা করুক, সে যে কথাগুলো বলছে এবং তার পূর্ববর্তী যে ব্যাপারগুলো সেগুলো যাতে আমরা দেখে বুঝতে পারি যে না, সে ভবিষ্যতে আসলে কাজটা করবে, এবং এরকম একজন প্রার্থী আসলে আমরা চাচ্ছি। এবং এটার সাথে আমার আরও একটা প্রশ্ন ছিল, আমার একজন বন্ধু বিদেশে থাকে কয়েক বছর ধরে এবং সে একজন পোস্টাল ভোটার, এবং সে আসলে কিছু প্রশ্ন জানতে চাচ্ছে যে তার কাছে অ্যাকচুয়ালি ব্যালটটা কবে যাবে, ব্যালট পেপারটা, এবং তার যে ভোটটা এটা অ্যাকচুয়ালি গোপনীয়তাটা কতটুকু রক্ষা করা হবে, কারণ আমরা জানি যে ভোটের যে ব্যাপারটা এটা খুবই গোপনীয় এবং আমরা কেউই চাই না যে এটা বাইরে রিভিল হোক। এবার আমরা আরেকজনের কাছে শুনবো, আপনি কি ধরনের প্রার্থী চাচ্ছেন বা প্রার্থীর কাছে আপনার প্রত্যাশা কি? একজন তরুণ ভোটার হিসেবে আসলে আমরা যেটা চাই, আমরা দেখেছি পূর্ববর্তী অনেক ধরনের প্রার্থী এসেছেন যারা তাদের কমিটমেন্ট রাখতে পারেননি। ভোটের আগ পর্যন্ত আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে আমাদের যে তরুণ সমাজের যে কমিটমেন্টগুলো কি কি সেটা একটু খুলে বলেন। বেকারত্ব দূর করার সবচেয়ে বড় কমিটমেন্ট ছিল, চাকরির ক্ষেত্রে যে স্বচ্ছতা জিনিসটা সেটা সবচেয়ে বড় কমিটমেন্ট ছিল, যেখানে কোনো ধরনের দুর্নীতি হবে না, স্বজনপ্রীতি হবে না। কিন্তু আমরা দেখেছি আসলে স্বজনপ্রীতি হয়েছে, দুর্নীতি হয়েছে। এখন আমাদের তরুণ সমাজদের একটাই চাওয়া যে আমরা আগামীতে যিনি নির্বাচিত হয়ে আসবেন আমাদের যোগ্যতা অনুসারে আমাদেরকে আমাদের যোগ্য আসনটি দিবেন এবং কর্মসংস্থানের ক্ষেত্রে আমাদেরকে যে আশ্বাস দেওয়া হচ্ছে সেই আশ্বাসটা বাস্তবায়ন করবেন। এটা হচ্ছে আমাদের তরুণ সমাজের সবচেয়ে বড় চাওয়া। এই বিষয়ে আমি আরেকটু কিছু বলতে চাই। তারা যে এলাকা থেকে এমপি হয় বা নির্বাচিত হয়, পরবর্তীতে সেই এলাকায় তারা অবস্থান করে না, কারণ তারা ভুলে যায় তাদের সেই কমিটমেন্টের কথা। তো আমার একটা প্রত্যাশা থাকবে যে যিনি যে এলাকা থেকে নির্বাচিত হবেন সেই এলাকায় তিনি মাসে 30 দিন উপস্থিত থাকতে না পারলেও অন্তত 15 থেকে 20 দিন সেই এলাকায় মানুষদের কথা শুনবেন, তাদের প্রত্যাশা জানবেন এবং সেই অনুযায়ী কাজ করবেন। এটা আমার প্রত্যাশা থাকবে। একজন তরুণ ভোটার হিসাবে আমি যে প্রার্থীকে যাব তার প্রথম ক্রাইটেরিয়া আমার ক্ষেত্রে মনে হয় যে তাকে তার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, কারণ আমাদের দেশ সমাজ প্রতিনিয়তই উন্নয়ন হচ্ছে, প্রগতিশীল একটি দেশ হবে। সেই ক্ষেত্রে যদি আমাদের শিক্ষাগত যোগ্যতা না থাকে আমাদের যে বর্তমানে উন্নয়নের ধাপগুলো সেটা সঠিকভাবে সম্পূর্ণ হবে না বলে আমার মনে হয়। এছাড়াও আমার মনে হয় যে তার কথা এবং তার কাজের যে স্বচ্ছতা এবং সে যাতে একজন মানুষ হিসেবে ন্যায় এবং স্বচ্ছ ব্যক্তি হয় সেটা আমি অবশ্যই আশা করব। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, আপনারা অনেক সুন্দর সুন্দর মতামত দিয়েছেন। এবার আমরা আমাদের আমন্ত্রিত অতিথির কাছে পোস্টাল ভোটার নিয়ে ওনারা যেটা জানতে চাচ্ছেন সেটা একটু জানতে চাইব। বাংলাদেশের 54 বছরের ইতিহাসে এবারই প্রথম প্রবাসীরা প্রবাস থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারছে। এবার আমাদের পোস্টাল ব্যালটটা যেভাবে তৈরি করা হয়েছে সিস্টেমটাকে, সেটা হলো আইটি সাপোর্টেড, এবং আন্তর্জাতিক যে পোস্টাল সংস্থা আছে সারা বিশ্বে সেই পোস্টাল সংস্থার সাথে এমওইউ করে অর্থাৎ চুক্তি করে আমরা এই কার্যটি সম্পাদন করছি। বাংলাদেশ ডাক বিভাগ আমাদেরকে সার্বক্ষণিক সাপোর্ট দিচ্ছে, এবং যে যে দেশ থেকে আমাদের পোস্টাল ভোটের মাধ্যমে যারা ভোট প্রদান করবে প্রবাসীরা থাকে সেই দেশের ডাক বিভাগ আমাদেরকে সাপোর্ট দিচ্ছে। সারা পৃথিবী থেকে প্রায় 15.5 লক্ষ মানুষ পোস্টাল ভোটে এবার অংশগ্রহণ করছে। উনি বলছে যে এখনও ব্যালট পায়নি। প্রথমে
রেজিস্ট্রেশনের সময় তাকে তার যে দেশে বসবাস করেন ওই ঠিকানাটা দিতে হয়েছে। ঠিকানাটা দেওয়ার পরে আমরা অলরেডি ব্যালট পাঠিয়ে দিয়েছি। ব্যালটটা পাঠিয়ে দিয়েছি কিভাবে? আমরা ডাক বিভাগের মাধ্যমে কিউআর কোড আমরা স্ক্যান করে রেখে দিয়েছি এবং অ্যাপে যখন উনি ঢুকবে উনি ওনার ব্যালট পেপার কোথায় আছে এটা আমরা এখান থেকে ট্র্যাক করতে পারবো। সেই অনুযায়ী ব্যালট পেপারটা যাচ্ছে ওনার একেবারে বাড়ির ঠিকানায় চলে যাবে, যে ঠিকানা উনি দিয়েছে। দুটো খাম পাবেন উনি। একটি খাম হচ্ছে খোলার পরে উনি এর ভিতরে আর একটা খাম পাবেন। এই খামের মধ্যে দুটো ব্যালট পেপার থাকবে। আমাদের ভোট প্রদান প্রক্রিয়াটা এখনও শুরু হয়নি। ভোট প্রদান প্রক্রিয়া শুরু হবে প্রার্থী যখন চূড়ান্ত প্রার্থী হবে তখন উনি ওনার অ্যাপে ঢুকে দেখতে পারবে, লগ ইন করে দেখতে পারবে যে ওই আসনের অর্থাৎ উনি বাংলাদেশের যে আসনের ভোটার সেই আসনে ক্যান্ডিডেট কয়জন রয়েছে, 3 জন রয়েছে, 4 জন রয়েছে, এটা উনি দেখবে। এখন আমরা ব্যালট পেপার পাঠিয়ে দিয়েছি পুরো বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের জন্য যতগুলো মার্কা রয়েছে 120টা, আমরা 120টা মার্কা দিয়ে আমরা ব্যালট পেপার পাঠিয়ে দিয়েছি। তো উনি যখন দেখবে যে ওনার আসনে প্রার্থী চূড়ান্ত হয়েছে উনি ওনার অ্যাপে দেখতে পারবে। উনি যখন রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে লগ ইন করলে 20 তারিখের পরে অর্থাৎ 21 তারিখ 21শে জানুয়ারি উনি দেখতে পারবে প্রার্থীর চূড়ান্ত তালিকা, অর্থাৎ 3 জন 4 জন 5 জন যে কয়জনই থাকে। এর মধ্য থেকে মার্কাও দেখতে পারবে যে ওনার নাম দেওয়া থাকবে এবং মার্কা দেওয়া থাকবে। উনি যে প্রার্থীকে পছন্দ করবেন ওই মার্কার উপরে উনি টিক অথবা ক্রস দিবেন। দিয়ে ওই যে আমি শুরুতে বলেছি দুটো খামের মধ্যে একটা খাম হলো ফেরত খাম, একটা খাম হলো ওনার কাছে যাওয়ার। এই ফেরত খামটা যাবে হচ্ছে রিটার্নিং অফিসারের কাছে। উনি এই ভোটটা দিয়ে ব্যালট পেপারটা ওখানে ঢুকাবেন এবং একটি অঙ্গীকারনামা স্বাক্ষর করবেন যে আমি ভোটের গোপনীয়তা ভঙ্গ করব না। এই যে ব্যালটটা কিন্তু বাংলাদেশ থেকে আপনার বন্ধু যে দেশে থাকে সেই দেশে গেছে, এই ব্যালট কিন্তু কেউ খোলেনি, এই খাম কিন্তু কেউ খোলেনি, খাম সিলবদ্ধ অবস্থায় গিয়েছে। এখন উনি আবার ভোট দিয়ে ওইটাকে খামে ভরে আবার সিল করবেন। সংখ্যাটা হচ্ছে উনি যদি নিজের ভোটের গোপনীয়তা নিজে যদি ভঙ্গ করে তাহলেই ভোটের গোপনীয়তা রক্ষা হবে না। অর্থাৎ আপনি ছবিও তুলবেন না, ফেসবুকেও দিবেন না, এটা আমরা তাকে অনুরোধ করেছি ওই চিঠির মাধ্যমে। এখন এর পরেও যদি কেউ কোনো অবস্থায় ভোটের গোপনীয়তা ভঙ্গ করে তাহলে আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব এবং প্রাথমিকভাবে বাংলাদেশ নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে তার এনআইডি কার্ডটি অর্থাৎ জাতীয় পরিচয়পত্রটি আমরা লক করে দিব এবং পরবর্তীতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যখন আপনার ওখান থেকে আপনার রিটার্নিং অফিসারের উদ্দেশ্যে যখন ব্যালট পেপারটা রওনা দেবে তখন আমরা ট্র্যাক করতে পারবো যে তার অবস্থান কোথায়, ব্যালট পেপারের অবস্থান কোথায়। ব্যালট পেপার রিটার্নিং অফিসারের কার্যালয়ে যখন পৌঁছাবে তখন রিটার্নিং অফিসার ওটাকে স্ক্যান করবে, স্ক্যান করে সিল করে রাখবে এবং যতগুলো ব্যালট পেপার আসবে সবগুলোকে সিল করে রাখবে। 12 ফেব্রুয়ারি ভোটের দিন ভোট শেষে এই ভোটগুলো আলাদাভাবে গণনাকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে এবং গণনাকারী কর্মকর্তারা তখন এই ভোটগুলোকে গণনা করবে এবং রেজাল্টে সেটা প্রতিফলিত হবে। আমরা প্রবাসী ভোটারদের কথা ভাবছি, কিন্তু দেশে যারা কর্মজীবী নারী বা পুরুষ যারাই রয়েছেন তারা অনেকেই বেশিরভাগ সময় ঢাকামুখী হয়, যেহেতু হচ্ছে এটা একটা রাজধানী, বাংলাদেশের প্রেক্ষাপটে এখানে চাকরি করার জায়গাটা অনেক বেশি। সেক্ষেত্রে তারা কিভাবে ভোট দিবে, কারণ তাদের তো হচ্ছে ছুটি পাবে না বা তাদেরকে সবাইকে যে ছুটি পাবে এর কিন্তু নিশ্চয়তা নাই। সেক্ষেত্রে তাদের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করেছে কিনা নির্বাচন কমিশন? আপনি জানেন যে জাতীয় সংসদ নির্বাচন হবে 12 ফেব্রুয়ারি। হ্যাঁ, 12 ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হবে। হ্যাঁ, 12 ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে, সরকারি ছুটি থাকবে। আপনি ভোট দিতে চাইলে আপনি যেখানকার ভোটার আপনি সেই কেন্দ্রে গিয়ে ভোট দিবেন। হ্যাঁ, এজন্য সাধারণ ছুটি ঘোষণা করবে সরকার। বাংলাদেশের পোস্টাল ভোটে 4 শ্রেণীর মানুষ পোস্টালে ভোট দিতে পারবে। 1, সরকারি চাকরিজীবী, আইবাস প্লাস প্লাস থেকে যারা বেতন পায় এই সরকারি চাকরিজীবীরা পোস্টাল ভোটে অংশগ্রহণ করতে পারবে। 1, 2 হচ্ছে যারা ভোট গ্রহণের কাজে নিয়োজিত থাকবে, সেটা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, ভোট গ্রহণকারী কর্মকর্তা যারা ভোট গ্রহণের কাজে নিয়োজিত থাকবে তারা এই অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবে। আর 3 হচ্ছে আইনি হেফাজতে যারা আছেন, অর্থাৎ দেশের বিভিন্ন জেলখানায় যারা আছেন তারা
বাংলাদেশের ভোটার তালিকায় নাম থাকলে তাহলে তারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবে। আর হচ্ছে চতুর্থ নাম্বার হচ্ছে প্রবাসী যারা বাংলাদেশি, যারা প্রবাসে বসবাস করে, এই 4 শ্রেণীর ব্যক্তি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবে। আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা সরকারি চাকরিজীবীদের কথা ভাবছি, কিন্তু বেসরকারি চাকরিজীবীদের কথা কেন ভাবছি না? না, অবশ্যই সরকারি চাকরিজীবীরা ভোট গ্রহণের কাজে ব্যস্ত থাকে, এই কারণে তাদের বিষয়টা আনা হয়েছে। বেসরকারি চাকরিজীবীদের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য। যারা ডিজিটাল মাধ্যমের বাইরে অবস্থান করছে, প্রান্তিক মানুষ বা গ্রামের যারা গৃহিণী থাকে বা নারীরা থাকে, যাদের হচ্ছে ডিজিটাল মাধ্যমে সেইভাবে অ্যাক্সেসটা নাই, তো তাদের কাছে এই যে গণভোট বা নির্বাচনের বিষয়টা তাদের দ্বার প্রান্তে পৌঁছানোর জন্য নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নিয়েছে কিনা? নির্বাচন কমিশন নানামুখী পদক্ষেপ নিয়েছে, সেটা আমি বলছি, কিন্তু তার আগে সবচেয়ে বড় যে প্রচার মাধ্যম, এটা নির্বাচন কমিশনের বাইরে প্রার্থী এবং রাজনৈতিক দল। প্রার্থী এবং রাজনৈতিক দলেরও কিন্তু দায়িত্ব রয়েছে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রচার প্রচারণা। তারা অলরেডি শুরু করেছে, ডোর টু ডোর যাচ্ছে, তারা কিন্তু কাজ করছে। পাশাপাশি আপনারা জানেন, আমরা কিন্তু এবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে ভোটের গাড়ি মাননীয় প্রধান উপদেষ্টা উদ্বোধন করেছেন। এবার ভোটের গাড়ি বিভিন্ন গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে চলে যাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু ভোট কেন্দ্রে অনেক বেশি ভিড় হবে স্বাভাবিকভাবেই, এবং এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, আমাদের লম্বা সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে, কিন্তু এই লাইনে অনেক গর্ভবতী নারী থাকবেন, অনেক বয়স্ক মানুষ থাকবেন, তো ওনারা যদি ভোট কেন্দ্রে কোনোভাবে শারীরিকভাবে অসুস্থ হয়ে যান, তখন তাৎক্ষণিকভাবে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার কোনো ব্যবস্থা থাকবে কিনা, আমার সেটা জানার ছিল। গর্ভবতী নারী এবং বয়স্ক যারা রয়েছে এবং প্রতিবন্ধী রয়েছে, তাদেরকে লাইনে দাঁড়াতে হবে না। ভোট কেন্দ্রে ওনারা যখন গমন করবেন, আমাদের যে আনসার সদস্যরা রয়েছে তারা সাথে সাথেই তাকে ভোট দেওয়ার ব্যবস্থা করে দিবেন। তাদের লাইনে দাঁড়াতে হবে না, তারা আগে ভোট দিতে পারবে, তাদের লাইনে দাঁড়াতে হবে না। যারা প্রতিবন্ধী এবং দৃষ্টি প্রতিবন্ধী, তারা একজন সহযোগীকে নিয়ে ভোট কক্ষ, অর্থাৎ একেবারে ভোট যেখানে দেয় গোপন কক্ষ, ওখানে পর্যন্ত নিয়ে যেতে পারবে এবং উনি বলবে যে আপনি ওই মার্কাটাতে সিল দিয়ে দেন। উনি বললে ওই সহযোগী ওই মার্কার সিল দিয়ে দিবে এবং ব্যালট বাক্সে ফেলে দিবে, দিয়ে তারপরে বের হয়ে যাবে। এই আইনি পারমিশন রয়েছে। ম্যানিপুলেশনের বিষয়টা আসে কিনা, যেহেতু আমি দেখতে পাচ্ছি না, আমি একজনকে বলছি এবং সেক্ষেত্রে সে আমাকে যদি বলে যে না এখানে না ওখানে ভোটটা দাও, ওটা তোমার জন্য ভালো হবে, সেই ক্ষেত্রে বেইলের কোনো ব্যবস্থা করা যায় কিনা তাদের জন্য? না, অবশ্যই আপনার প্রস্তাবটি অবশ্যই ভালো, তবে আমরা যেটা বলি যে তার নিকট আত্মীয়, নিকটজন, হ্যাঁ, তাদেরকে নিয়ে যাওয়ার যারা জন্য তার সাথে বিশ্বাসঘাতকতা করবে না, আস্থার জায়গাটা যার প্রতি যার আস্থা আছে সেই তার সাথে যাবে, আমরা এটাই উৎসাহিত করি। আমাদের তো এইবার গণভোটের একটি বিষয় রয়েছে, সেই ক্ষেত্রে গণভোটে আমাদের 4টি বিষয় থাকবে। তার মধ্যে একটি আছে যে আমাদের পিআর ব্যবস্থা অথবা দ্বিকক্ষ বিশিষ্ট যে আমাদের সংসদীয় ব্যবস্থাটা, এই সম্পর্কে যদি আপনি কিছু বলতেন। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়টা, সেটা যদি হ্যাঁ জয়যুক্ত হয়, তখন পরবর্তী সরকার ক্ষমতায় এসে তারপরে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালু করবে। এটা এখন নয়, এখন শুধু গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে পরবর্তী সরকারের কাজ। এটা পিআর পদ্ধতি, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনটা হবে এভাবে যে পলিটিক্যাল পার্টি কত পার্সেন্ট ভোট পেল, সেই পার্সেন্টেজের উপর নির্ভর করে তার ওই উচ্চ কক্ষে তার প্রতিনিধি তিনি মনোনয়ন করতে পারবেন। এটা পরবর্তী সরকারের কাজ, এটা নির্বাচন কমিশনের কাজ নয়। নির্বাচন কমিশনের কাজ হচ্ছে সুষ্ঠু, নিরপেক্ষ, আন্তর্জাতিক মানসম্পন্ন এবং একটি ঐতিহাসিক নির্বাচন করা। বাংলাদেশের প্রেক্ষাপটে এখন সময়টি একটি ঐতিহাসিক নির্বাচন করার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন দায়বদ্ধ। সুপ্রিয় দর্শক, এবারে আমরা গণভোট নিয়ে একটি তথ্যচিত্র দেখে আসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। গণভোটে যে প্রশ্নটি থাকবে সেটি হচ্ছে, আপনি কি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবসমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন? হ্যাঁ অথবা না। ক, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হইবে। খ,
আগামী জাতীয় সংসদ হইবে 2 কক্ষ বিশিষ্ট ও জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হইবে এবং সংবিধান সংশোধন করিতে হইলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের অনুমোদন দরকার হইবে। গ সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল হইতে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতাসহ তফসিলে বর্ণিত যে 30টি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐকমত্য হইয়াছে সেগুলো বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকিবে। ঘ জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হইবে। নির্বাচন কেন্দ্রে গিয়ে যদি আমার চোখে কোনো অনিয়ম চোখে পড়ে বা কোথাও কোনো দুর্নীতি হচ্ছে যেটা আমি টের পাই, তাহলে এটা আমি কার কাছে জানাবো সেই কেন্দ্রে, এবং সেক্ষেত্রে আমি আমার নিরাপত্তার কথা বিবেচনা করে যদি গোপনীয়ভাবে তাকে জানাতে চাই তাহলে সেই ব্যবস্থাটা অ্যাকচুয়ালি কেমন হবে? আপনার চোখে যদি ভোট কেন্দ্রে গিয়ে কোনো অনিয়ম বা কোনো ধরনের কোনো আইন শৃঙ্খলা অবনতির আশঙ্কা আপনি যদি লক্ষ্য করেন, তাহলে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারকে আপনি নিঃসংকোচে এবং নির্ভয়ে আপনি জানাতে পারবেন, এবং অবশ্যই আমাদের প্রিজাইডিং অফিসার সেটি গোপন রাখবেন এবং দ্রুততার সাথে সেই পরিস্থিতি তিনি সামাল দেবেন। আমি তরুণদের কাছে আরেকটি প্রশ্ন করতে চাই, যেটা আমার খুবই জানার ইচ্ছা। সেটা হচ্ছে যে আপনারা কিন্তু প্রচণ্ড বন্ধুবৎসল এবং আড্ডা দিয়ে থাকেন, আর আমরা কিন্তু ইন্টারনেটের যুগে সবাই সোশ্যাল মিডিয়ায় সক্রিয়, অত্যন্তভাবে সক্রিয় থাকি। তো আপনাদের বন্ধুদের সাথে যখন আড্ডা হয় তারা কি ধরনের মতামত দিয়ে থাকে? সাধারণত যেটা হয় যে নির্বাচন আসছে, সবাই খুব আগ্রহী যে প্রথম ভোট দিতে যাব। যেটা হয় যে আমরা তো কখনো ভোট দিইনি, ভোট কেন্দ্রটা আসলে কীরকম, ভিতরে কি হয়, কোনো আমি যাকে ভোট দিব আসলে কিভাবে ভাঁজ করব। আরেকজন বলে যে দেখা যাক, এবার তো ঐতিহাসিক ভোট হতে যাচ্ছে, প্রথম ভোট, এই ধরনের একটা আলোচনা আলোচনা আপনাদের চলতে থাকে। 5ই আগস্টের পর থেকে আসলে রাজনীতি বলি বা নির্বাচন বলি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। সো যখনই আড্ডায় বসা হয় নির্বাচন নিয়ে অনেক আলাপ আলোচনা করা হয়, আর যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ আমরা চেষ্টা করি আর কি এই জিনিসগুলোর সাথে থাকার এবং আপডেট রাখার, এবং আসলে এটা অনেক বড় একটা ব্যাপার আমাদের জন্য, যেহেতু প্রথমবার ভোট দেব, তো অনেক আলাপ আলোচনা করা হয় আসলে বন্ধু বান্ধবদের সাথে। আমরা তো সাধারণত নিজের এলাকার প্রার্থী সম্পর্কে জানি বা তাদের প্রচার প্রচারণা সম্পর্কে জানি, তো যখন বন্ধুদের সাথে বসি তখন ওরাও ওদের এলাকার নির্বাচনী যে প্রার্থী আছে তাদের প্রচার প্রচারণা সম্পর্কে অনেক আলোচনা হয়, তখন আমরা ওদের এলাকার প্রার্থী সম্পর্কে অনেক কিছু জানতে পারি বা ওদের দৃষ্টিভঙ্গি জানতে পারি যে ওরা আসলে কেমন প্রার্থী চায়, সেটা দেখে আমিও নিজেরটা ইম্প্রোভাইজ করতে পারি বা নিজের আশা প্রত্যাশা বাড়াতে পারি। সাধারণত এর আগে দেখা যেত যে আমাদের তরুণদের মাঝে, বিশেষ করে মেয়েদের মাঝে নির্বাচন সম্পর্কে বা রাজনীতি সম্পর্কে অতটা সম্পৃক্ততা ছিল না, কিন্তু আমাদের 5ই আগস্টের পর থেকে আমাদের মাঝে সবার মাঝে রাজনীতিটা একটি কমন টপিক হয়ে গিয়েছে, যে আমরা আড্ডা দিচ্ছি, রাজনীতি চলে আসছে। সেক্ষেত্রে এখন যেহেতু নির্বাচন চলে এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে নির্বাচনে প্রার্থীরা রয়েছে এবং তাদের মাঝে একটি সুসম্পর্ক বজায় আছে, এবং তাদের মাঝে যেরকম একটা সুসম্পর্ক বজায় আছে তেমনি আমাদের মাঝেও একটি প্রফুল্লতা বা আনন্দের মতো হয়ে গিয়েছে যে ওকে, অনেকগুলো প্রার্থী আছে, আমি আমার নিজের প্রার্থীকে পছন্দ করতে পারবো, অথবা আমি আমার নিজের মতকে প্রকাশ করতে পারবো, আমার অধিকারটাকে খাটাতে পারবো। সেক্ষেত্রে সবাই আমরা আসলে আশাবাদী। আড্ডায় এই ব্যাপারটা চলে আসে যে স্বতন্ত্র প্রার্থীদের জন্য যে পুরো ব্যবস্থাটা, এটা কিন্তু অন্য সকল অর্থাৎ দলীয় থেকে যারা করছে তাদের চেয়ে একটু কঠিন হয়ে গেছে। তো এই বিষয়ে অ্যাকচুয়ালি তাদের যে হতাশার কথা, এটা কিন্তু আমাদের আড্ডায় চলে আসে অ্যাকচুয়ালি। এই যে নির্বাচনের প্রার্থীরা আছে, পরবর্তীতে তারা কি আসলে আমাদের প্রত্যাশা পূরণ করতে পারবে, নাকি আগের যারা সরকার ছিলেন তাদের মতোই তারা রয়ে যাবে, বা আমরা যারা বেকারত্ব দূরীকরণে বা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড নিয়ে তারা কাজ করে কিন্তু কতটুকুই বা করতে পেরেছে, এরকম একটা শঙ্কা তো থেকেই যায়। আর এইসব হতাশার জায়গা নিয়েও কিন্তু আমাদের মধ্যে অনেক আলোচনা হয়, যাতে পরবর্তীতে এরকম কোনো কিছু না হয়, যাতে আমরা ভালো প্রার্থী পাবো আমাদের জন্য কাজ করে যাবে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং আপনাদের কাছ থেকে আমরা অনেক সুন্দর সুন্দর মতামত জেনেছি, প্রশ্ন জেনেছি। আপনি অনেক ব্যস্ত, তারপরে প্রথম ভোট অনুষ্ঠানে এসেছেন, অনেক ধন্যবাদ। ভোট শুধু একটি ব্যালট নয়, নিজের মতামত জানানোর অধিকার, আর এই অধিকারে নারীর অংশগ্রহণ ছাড়া কখনই পূর্ণতা পায় না। শেষ করছি আজকে প্রথম ভোট অনুষ্ঠান। দেখা হবে আগামী আয়োজনে নতুন কোনো অতিথিকে নিয়ে এবং নতুন কোনো সম্ভাবনা নিয়ে, নতুন কোনো প্রশ্ন নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন, বাংলাদেশ টেলিভিশনের সাথেই থাকবেন।